রাজ্য সরকার তো আমাদের স্বার্থে পরিচালিত হচ্ছে না, যারা ক্ষমতায় আছেন তাদের স্বার্থে পরিচালিত হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের করের টাকা নিয়ে মামলা, তারা ভালো উকিল দিয়ে মামলা জিততে চাইছে। আসলে ডিএ দেওয়ার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা তারা যদি অন্যভাবে খরচ করে তাহলে তাদের বেশি লাভ হবে নিজেদের। যারা ক্ষমতায় আছেন তারা রাজ্যের লোকেদের ভালো হলো কি মন্দ হলো তার জন্য তো মামলা করতে যান না, ওখানে মামলা করতে যান নিজেদেরকে রক্ষা করার জন্য। স্যার, একেবারে আরটিআই করে যে তথ্য উঠে আসছে 2019-20 অর্থবর্ষ থেকে 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকার উকিলের বাবদ 65 কোটি টাকা খরচা করেছেন এই আইন আদালতের যে পরিহাস, সেই পরিহাস কি বলবেন? 65 কোটি টাকা, আপনার আমার ট্যাক্সের টাকার সেই 65 কোটি টাকা। আসলে আমাদের এখানে শাসক দলের যে নেতানেত্রীরা ক্ষমতায় আছেন তারা এত বেশি দুর্নীতি করেছেন যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, এবং সে মামলায় জেতার জন্যে তাদেরকে অনেক বেশি পয়সা দিয়ে আইনজীবী নিয়োগ করতে হচ্ছে। স্বাভাবিকভাবে আপনি যে 65 কোটি বলছেন, মানে এক বছরে 1 কোটি টাকার ওপর, অনেক বেশি খরচ হচ্ছে। তো রাজ্য সরকার তো আমাদের স্বার্থে পরিচালিত হচ্ছে না, যারা ক্ষমতায় আছেন তাদের স্বার্থে পরিচালিত হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের করের টাকা নিয়ে মামলা, তারা ভালো উকিল দিয়ে মামলা জিততে চাইছেন। দিয়ে দেওয়ার সময় রাজ্য সরকার বলছে দিয়ে দেওয়ার টাকা নেই, কোষাগারে টাকা নেই, কোমর ভেঙে যাবে রাজ্য সরকার। অন্যদিকে উকিল বাবদ সিবিআই বাঁচাতে, তদন্ত যাতে না হয় সেই ভিত্তিতে মামলা করে একেবারে 65 কোটি। আসলে ডিএ দেওয়ার জন্য যে টাকাটা দরকার, সেই টাকাটা তারা যদি অন্যভাবে খরচ করে তাহলে তাদের বেশি লাভ হবে নিজেদের। সেই জন্য তারা ডিএ দিতে চাইছেন না এবং উকিলদের পিছনে খরচ করছেন, দান খায়রাতে, খেলামেলাতে খরচ করছেন, ভাবছেন যে এই করে তারা ক্ষমতায় থাকতে সুবিধা হবে। একটি ডিএ মামলার ক্ষেত্রে 4 জন উকিল ব্যারিস্টার দাঁড় করানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তাদেরও ফিস কম বলে তো মনে হয় না। তো সেক্ষেত্রে তাদের মামলা না হলেও প্রায় তারা যেতেন, সেক্ষেত্রেও টাকা গেছে। মামলার এটা তো সবথেকে খারাপ দিক যে খুব তাড়াতাড়ি শেষ হয় না, এবং যত ডেট পড়ে উকিলরা টাকা নেন। এখন যেহেতু এই টাকাটা নিজেদের রোজগার করার কোনো টাকা না, লোকের করের টাকা, তাদের কোনো দয়া মায় না এই টাকার উপর, আর জিততে হবে মামলা, অতএব তারা যত বেশি টাকা লাগে তো জনগণের টাকা যাবে, তারা মামলা জিতবেন, সেই জন্য বেশি টাকা খরচ করতে তাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু এই হাই প্রোফাইল যে মামলাগুলি হয়েছে, এসএসসি বলুন, ডিএ বা আরও বিভিন্ন যত মামলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তো রাজ্য সরকারের হার হয়েছে আমরা দেখতে পেয়েছি। না, জিত হওয়ার মতো অবস্থায় তো প্রায় নেই। যেমন আপনি নিয়োগ নিয়ে মামলার কথা বললেন, তারা ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছিলেন বলে মামলা হয়েছিল। যদি স্বচ্ছভাবে নিয়োগ হতো তাহলে তো মামলার কোনো সুযোগ ছিল না। ঘুষ নিয়ে তারা চাকরি বিক্রি করেছিলেন। কিছু ছেলে মেয়ে তো ঘুষ না দিয়ে যোগ্যতার জন্য চাকরি পেয়েছিলেন, তো তাদের চাকরিটা বাতিল হতো না যদি কারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কারা টাকা দিয়ে চাকরি কিনেছেন, সেই তালিকা শাসক দলের নেতারা হাইকোর্টে, এমনকি সুপ্রিম কোর্টে যদি দিয়ে দিতেন। কিন্তু আপনারা দেখেছেন যে সিবিআই যাদের অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত করেছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ হচ্ছে যে তারা যত বেতন নিয়েছে সেগুলো সুদ সমেত ফেরত দিতে হবে এবং পরবর্তী নিয়োগে তারা অংশগ্রহণ করতে পারবে না। এই যাদের কাছে টাকা আদায় করে চাকরি দিয়েছিলেন তাদের তালিকাটা দিয়ে দিলে তো এরকমই অর্ডার হতো। সেক্ষেত্রে যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তারা তো টাকাটা ফেরত চাইতেন, তো যারা আদায় করেছিলেন তাদের উপর চাপ পড়লে
যেমন কুন্তল ঘোষ বলেছিলেন যে আমি তো 10% রাখি, বাকি 90% পাঠিয়ে দিই। তো এই 90% যাদের কাছে এসেছে তাদের অসুবিধা হতো, তাদের অসুবিধা যাতে না হয় তার জন্য তারা তালিকা দিতে পারেননি। সেই জন্য যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি বাতিল হয়েছে। তাহলে কিসের ভিত্তিতে এত রিভিউ, এত তদন্ত আটকানো, এত পরিমণি হয়ে কোর্টে মামলা? সেই তো জনগণের ট্যাক্সের টাকাই খরচা হয়েছে। না, সব কিছু লোককে বিভ্রান্ত করার জন্যে। যেমন নিয়োগের মামলা, সুপ্রিম কোর্টের রায়ের পর তারা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করলেন এবং বললেন যে সব শিক্ষকগুলো বাদ গেলে স্কুল চালানো যাচ্ছে না, তবে শিক্ষকরা যাতে আর কিছুদিন কাজ করতে পারে। তো সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা যাতে কাজ করতে পারে, তারা বেতন পার, সেই আদেশটা দিলেন। কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি তাদের জন্য দিলেন না, কারণ সেখানে অবৈধভাবে চাকরি পাওয়াদের হার অনেক বেশি। এরপরে রাজ্য সরকারের অন্য কোনো পথ ছিল না, কারণ তারা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে ওই রায়টাকে মেনে নিয়ে সুপ্রিম কোর্টে সেটা পাঠানো হলো। তারপরে যে রিভিউ পিটিশন করা, সেটা যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদেরকে গুড হিউম্যানে রাখার জন্য ওটা করা হয়েছে। কারণ এরকম রাজ্য সরকার একটা আদেশ মেনে নেওয়ার পর রিভিউ পিটিশনে অন্যরকম আদেশ আসবে তার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু তারা করেছেন। কিন্তু এইভাবে কি জনগণের ট্যাক্সের টাকা একটি রাজ্যের সরকার খরচা করতে পারে? রাজ্য সরকার খরচা করতে পারতেন না। যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতো তাহলে জনগণ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারতেন, কিন্তু আমাদের এখানে ভোট তো অবাধ এবং সুষ্ঠু হয় না। অস্ত্র হাতে গুন্ডা বদমাশরা কে ভোট দিতে যেতে পারবে, কে যেতে পারবে না, ভোট দিতে গেলেও কাকে ভোট দিতে হবে সেগুলো গুন্ডা বদমাশরা ঠিক করে দেয়। ফলে অস্ত্রধারী গুন্ডাদের পুষে রাখতে পারলেই পার্টি ক্ষমতায় থাকবে। সেই জন্য তারা যা খুশি তাই করতে পারে, কারণ সাধারণ মানুষ তাদেরকে ভোট দিতে চাক আর না চাক, ভোটে তারা জিতবে। কিন্তু এই যে অর্থবর্ষের যে হিসাব 65 কোটি, এটা সম্পূর্ণ হিসাব নয়। এই অভিযোগে যেরকম উঠছে, অন্যদিকে আরজিকর মামলা এখনো এর সাথে যুক্ত নয়, ডিএরও কিছুটা অংশ একেবারে এই হিসাবের সাথে যুক্ত নেই। এটা সম্পূর্ণ যদি হিসাব হয়ে থাকে তাহলে সেটা 75 থেকে 100 কাছাকাছি হতে পারে। হতেই পারে, তার থেকে বেশিও হতে পারে, কারণ যারা ক্ষমতায় আছেন তারা রাজ্যের লোকেদের ভালো হলো কি মন্দ হলো তার জন্য তো মামলা করতে যান না। ওখানে মামলা করতে যান নিজেদেরকে রক্ষা করার জন্যে। তো সেই জন্যে তারা, এবং সে টাকাটা যারা দিচ্ছেন নিজেদের টাকা নয়, সাধারণের করের টাকা, অতএব তারা বেহিসেবি খরচ করতে কোনো অসুবিধা বোধ করেন না। কিন্তু এই যে জনগণের ট্যাক্সের টাকা খরচা করা হচ্ছে, জনগণ কি উপকৃত? একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মত? জনগণের উপকার কে করতে চান? যারা ক্ষমতা আছেন তারা জনগণের উপকার করতে চান? জনগণের ধরন করে উপকার হলো, কিন্তু তারা ক্ষমতায় থাকলেন না, তাদের কী লাভ? তো জনগণ উচ্ছন্নে যাক, তারা যেন ক্ষমতায় থাকে, তারা যেন লুটেপুটে খেতে পারেন, এই জন্যে মামলা করেন, জনগণের জন্য মামলা করেন না। স্যার, একেবারেই যে কথাটি আপনি বললেন সেই থেকে মুখ্যমন্ত্রী তো বারংবার বলেন তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি মানবিক সরকার, তিনি মানবিকতার কথা বলেন। জনগণ উপকার কোথায় তার নিজেদের টাকার উপরে? আচ্ছা, আপনি দু একটা উদাহরণ দিচ্ছি। বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের তো কোনো দোষ ছিল না। তিনি এবং তার সঙ্গের লোকেরা দুর্নীতি করেছে বলে তাদের চাকরি গেল। এটাতে তার কি মানবিকতা প্রকাশ পেল? এর যে আরজিকর কাণ্ডে ডাক্তারি পড়তে আসা যে মেয়েটাকে ধর্ষণ এবং খুন করা হলো এবং তিনি সেই অপরাধে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করলেন, এটাতে তার কি মানবিকতা প্রকাশ পেল? এই যে কসবা ল কলেজের যে ছাত্রীটিকে তার দলের প্রশ্রয়প্রাপ্ত অপরাধী কলেজের মধ্যে ধর্ষণ করলো, এতে তার কি মানবিকতা প্রকাশ পেল? এই যে ভোটের রেজাল্ট বেরোনোর দিনে তার লোকেরা গিয়ে এই তামান্না বলে বাচ্চা মেয়েটাকে বোমা মেরে দিল, তাতে তার কি মানবিকতা প্রকাশ পেল? অতএব
তার মানবিকতা এটা লোককে বলার জন্যে, কাজে নয়। বিজেপি রাজ্যের টাকা লুট করে খাচ্ছে, অন্যদিকে তৃণমূল সরকার শুধুমাত্র যারা উকিল তাদের প্রাপ্য তাদের দিচ্ছে, এটাই এত দোষ কোথায়? তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন উঠছে। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের তারা যেসব কথা বলে ক্ষমতায় আসে, তারা তো সাধারণ মানুষের উপকার করব বলেন, মঙ্গল করব বলেন, এসবই তো বলেন। তো সেটা যদি করতেন দোষ হতো না, যদি তারা টাকা নিয়ে চাকরি বিক্রি না করতেন। তারপরে যদি মামলা হতো, তাহলে যদি তারা মামলার জন্য খরচ করতেন, সেটা দোষ হতো না। কিন্তু মামলাটা হয়েছে তারা ঘুষ খেয়েছেন বলে, তো তার দোষ তাদেরকে নিতে হবে না। কিন্তু শুধুমাত্র এই রাজ্যের হিসেব করছেন আপনারা, বাকি বিভিন্ন রাজ্যের হিসেব করে দেখেছেন? তা আমার করের টাকা তো এই রাজ্যেই যায়, অন্য রাজ্যে যাদের করের টাকা যায় তারা সেখানে হিসেব করে দেখবে। আমার মেয়ে যদি ডাক্তারি পড়তে যেত এই রাজ্যের মেডিকেল কলেজে যাবে, তা আমি তো এই রাজ্যের মেডিকেল কলেজে গেলে যদি ধর্ষিত হয় কেউ, তাহলে তো আমার তার জন্যে আতঙ্ক বেশি হবে। আমার মেয়েকে যদি আমি ল পড়াতে পাঠাই, তো এই রাজ্যের মেডিকেল কলেজে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেখানে যদি কাউকে ধর্ষণ করা হয়, তাহলেই তো আমি আতঙ্কিত হব, কারণ এখানে আমার স্বার্থ জড়িত আছে। আমি রাস্তা দিয়ে গেলে এই রাজ্যের রাস্তায় হাঁটবো, আমি যেখানে বাস করছি বাড়িতে এই রাজ্যের একটা জায়গায় আমি বাস করছি, তো সেখানে যদি আইনশৃঙ্খলা না থাকে, গুন্ডা বদমাশের রাজত্ব করে, তো আমাকে তো ভোগ করতে হবে। তো আমি যদি না ভাববো এই রাজ্যের কথা, তাহলে কি অন্য রাজ্যের লোকেরা এসে ভাববে? স্যার, একেবারে শেষ প্রসঙ্গে আসবো। গতকাল একেবারে শুভেন্দু অধিকারী যে মামলা, সেই মামলায় শুভেন্দু অধিকারী থেকে রক্ষা কবচ তুলে নেওয়া হলো, কি বলবেন? দেখুন, রক্ষা কবচ কথাটা বলা ঠিক হচ্ছে না, কারণ যে হাইকোর্টের আদেশ ছিল তার বিরুদ্ধে মামলা করা যাবে না তা নয়। তার বিরুদ্ধে মামলা করতে হলে কোর্টের অনুমতি নিতে হবে। অর্থাৎ আপনি যদি এফআইআর করতে চান, কোর্টের অনুমতি নিয়ে যে এই অপরাধ আছে, অর্থাৎ তার বিরুদ্ধে মামলা তখনও করা যেত, অর্থাৎ রক্ষা কবচ তার ছিল না। এই যে রায়টা হলো, আগে যে রায়টা ছিল সেটা অন্তর্বর্তীকালীন। তো এখানে মামলার ফয়সালা হতে যে রায় হলো, দেখুন 15টা মামলা খারিজ। তো এই হাইকোর্ট মামলা কখন খারিজ করে? যে যখন মামলাটা করা হয়েছিল তারপরে যতটুকু তদন্ত হয়েছে, তাতে যদি কোনো কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ না হয়, তখনই হাইকোর্ট মামলা খারিজ করতে পারে। যদি কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ হয়, তাহলে সুপ্রিম কোর্টের রায় আছে, হাইকোর্ট মামলা খারিজ করতে পারে না। এই যে 15টা মামলা খারিজ হয়েছে, মানে যারা মামলাটা করেছিলেন সে মামলা করার কোনো কারণ ছিল না। এখন শুভেন্দু অধিকারী যদি পাল্টা মামলা করেন, তাহলে যারা মামলা করেছিলেন তাদের তো সাজা হবে, একটা দিক। আর দ্বিতীয় দিক, যে 4টে মামলা খারিজ হয়নি, সেই 4টে মামলা শুধু পুলিশ তদন্ত করবে না, পুলিশের যতজন লোক থাকবে একটা সিট গঠন করে, তাতে সিবিআই ততজন লোক থাকবে। অর্থাৎ যেরকম খুশি পুলিশ তদন্ত করে কোনো রিপোর্ট দিয়ে দেবে আর তার সাজা হয়ে যাবে, এরকমটা থাকলো না। তাহলে পুলিশের অর্থাৎ রাজ্য সরকারের অসুবিধা হলো না শুভেন্দু অধিকারীর অসুবিধা হলো? কল্যাণ ব্যানার্জি বলছে যে 100খানা ক্রাইম করবো, এবার 100টা মামলা করবো। কল্যাণ ব্যানার্জি এই যে 65 টাকা বলছে, তো এসএসসিতে আইনজীবী কে ছিলেন? কল্যাণ ব্যানার্জিরা, আর দলের আইনজীবী। ফলে তারা যেভাবে টাকা নেয় সেটা দলের লোকরাও জানেন। তো তিনি যদি দলের নেতাকে সন্তুষ্ট করার মতো কথা না বলেন, তাহলে তাকে কোটি কোটি টাকা কেন দেবে দল? তো অতএব কল্যাণ ব্যানার্জি কী বললেন সেটা পরিপ্রেক্ষিতে বিচার করতে হবে। পরিপ্রেক্ষিত ছেড়ে দিয়ে বিচার করলে আপনার ভুল হবে।